এই শীতে একটু অন্য রকমের কোনো ডেজার্ট বা সুইট ডিশ খেতে ইচ্ছে করছে কি? ধরুন পাউরুটির পায়েস, সুস্বাদু পাউরুটির পায়েস, সেটা যদি ইচ্ছে করে থাকে, সেই রেসিপি কিন্তু আপনাদের জন্য আমাদের হেসেলে আজকে। আর যেটা বানাতে, অর্থাৎ পাউরুটির পায়েস বানাতে আজকে যিনি এসেছেন, তিনি আপনাদের অনেকের কাছেই ভীষণ পরিচিত এবং অবশ্যই আমাদের কাছেও ভীষণ পরিচিত। আমি খুব একটা বেশি তার কথা এখানে বলবো না, কারণ তাকে প্রথমে ডাকবো, তার কাছ থেকেই শুনবো তার সমস্ত পরিচয়, তার সমস্ত গল্প, এবং সঙ্গে রান্না তো থাকবেই। আমাদের সঙ্গে রয়েছেন সোনারপুর থেকে স্বর্ণাভ হালদার। স্বর্ণাভ, আজকে আমরা বানাচ্ছি পাউরুটির পায়েস। খুব পরিচিত একটা রেসিপি, এবং যেটা স্বর্ণাভ নিজের স্টাইলে খানিকটা পাল্টে বানাচ্ছে, তাই তো? এবারে স্বর্ণাভ কিন্তু আমাদের হেসেলে আজকে প্রথমবার। স্বর্ণাভ থাকে সোনারপুরে, আপনারা অনেকেই চেনেন। অনেকগুলো ভূমিকা রয়েছে স্বর্ণাভর। একটা হলো ও ফুড ফটোগ্রাফি করে, প্লেটিং খুব সুন্দর করে করে, এবং যার জন্য বেশ পরিচিত এই খাবারের দুনিয়ায়। তার সঙ্গে আলাদা একটা প্রফেশন আছে, যেটা ও একটা স্কুলে পড়ায়, সেটা আলাদা প্রফেশন। এবং তার বাইরে স্বর্ণাভর কাছে অনেক গল্প আছে, ইন্সপায়ারিং অনেক গল্পও কিন্তু রয়েছে, সেটা সবটা শুনবো রান্না করতে করতে। একদমই তাই। আচ্ছা, এবারে বলো, রান্নাটা শুরু করার ঠিক আগে, যে এই পাউরুটির পায়েস সাধারণত যেটা আমরা যেভাবে খাই তার থেকে খানিকটা তুমি আলাদা করেছো, সেটা কি তুমি কারো কাছ থেকে শিখে বা কারো কাছ থেকে দেখে, না সেটা নিজের মতন করে? না, রান্না নিয়ে তো সারাদিনই নানা রকম চিন্তা ভাবনা মাথার মধ্যে চলতে থাকে, তো অনেক ভাবনা ক্লিক করে, অনেক ভাবনা ক্লিক করে না। তো আমি আজকে যেভাবে পাউরুটির পায়েসটা বানাবো ভেবেছি, আমার মনে হচ্ছে ওটা আমার নিজেরই ভাবনা, এবং অনেক সময় হয় রান্নায় সামান্য একটা পরিবর্তনে টেস্ট অনেক গুণ বদলে যায়। ঠিক, তো সেটাই আজকে আমি সবাইকে দেখাতে চাইছি। ওকে, চলো আমরা আগে রান্নাটা শুরু করি। তুমি এটা আচ্ছা, একটা ছোট বোল দি, সুবিধা হবে। নাও, কি করছো ফার্স্ট? আমরা প্রথমেই যেটা করব, ব্রেডের সাইড গুলোকে জাস্ট কেটে নেব। আমাদের ভেতরের হোয়াইট পোরশনটা লাগবে, তো আমি জাস্ট ব্রেডের সাইড গুলোকে কেটে নিচ্ছি। ঠিক আছে, তারপরে কি করবে এটা? তারপরে এটাকে প্রথমেই আমি যেটা করব, গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আর আমার খুব মিহি গুঁড়ো চাই না, মোটামুটি একটা কোর্স গুঁড়ো হলেই হবে, মানে যেরকম আমরা ব্রেড ক্রাম্প পাই অনেক সময়। আমি একবার এই সেম পায়েসটা ট্রাই করেছিলাম দোকান থেকে কেনা ব্রেড ক্রাম্প দিয়ে। আমরা তো সময় বাঁচানোর জন্য সবকিছু ইনস্ট্যান্ট করার চেষ্টা করি, কিন্তু ব্রেড ক্রাম্পে দোকানের যেগুলো পাওয়া যায় সেখানে কিছু প্রেজারভেটিভ মেশানো থাকে ওটাকে ক্রিস্পি করার জন্য। ওই জন্য এটা সবাইকে ডেফিনেটলি বলে রাখবো, পাউরুটি বাড়িতে কিনে এনে বা বাড়িতে বানানো পাউরুটি দিয়ে করলে সব থেকে ভালো। ব্রেড ক্রাম্পে কিন্তু সেই টেক্সচারটা আসে না। আচ্ছা, তাহলে সাইডগুলো প্রথমে কেটে নিয়ে এটাকে একটুখানি মিক্সিতে একবার একটু ঘুরিয়ে দিই, তাই তো? জাস্ট রাফলি আমি একটু ঘুরিয়ে নেব। আচ্ছা, আচ্ছা, এটা একবারেই দিয়ে দিই সবগুলো? একবারেই। আমরা এখানে হোয়াইট ব্রেড ইউজ করছি। আমরা যদি একটু হেলথ কনসিয়াস হই বা একটু যদি ভালোভাবে চাই, আমরা ব্রাউন ব্রেডও ইউজ করতে পারি। যে কোনো ব্রেড এখানে ইউজেবল করা যায়। আচ্ছা, এখানে 5 পিস ব্রেড নিয়েছি, তার সঙ্গে দুধ কতটা আমরা নিচ্ছি? মোটামুটি আমি হাফ লিটার মতো দুধ নিয়েছি। যেহেতু পায়েস ফুল ক্রিম দুধ হলে ন্যাচারালি টেক্সচার এন্ড টেস্ট খুব ভালো আসবে, আর খুব বেশি ঘন করার তখন দরকার পড়বে না। ওকে, ফাইন। নিচেরটা হয়ে যাচ্ছে, উপরেরটা আমার মনে একটা বলে ঢেলে নেব। হ্যাঁ, সেটা ভালো হয়। একটা যে কোনো প্লেট বা কিছু। দাঁড়াও, আমি ওই বোলটাতেই রেখে দিই। ওকে ওকে, শিওর। দেখে নাও তো, এটা আর গুঁড়ো করা দরকার নেই তো? না, একদম ঠিক আছে। বাকিটা তাহলে করে দিচ্ছি। ডান, একদম ঠিক আছে। রাইট। এবারে নেক্সট কি বলো? এবার আমরা এটাকে একটুখানি ঘিতে পাউরুটিটাকে গুঁড়োটাকে একটু নাড়াচাড়া করে নেব। হালকা একটু ফ্রাই করব। হালকা একটু ফ্রাই করব। আচ্ছা, তাহলে একটা ছোট ফ্রাইং প্যান দিয়ে তোমার? একদম, হ্যাঁ, আইডিয়াল, রাইট।
আচ্ছা তুমি দেখো এখানে কোনটা লাগবে সেটা নিয়ে নাও। ছোট একটা আছে, সেটা বোধহয় একটু কমফোর্টেবল হবে, নাড়তে এটাই সুবিধা হবে। ওকে আচ্ছা ঘি কতটা দেবো বলো? খুব অল্প না, মানে মোটামুটি যেহেতু পাউরুটি আমি 2 টেবিল স্পুন ঘি দিচ্ছি। 2 টেবিল স্পুন, এটা আমি টি স্পুনে দিচ্ছি, তাহলে আর 1 স্পুন দিয়ে দিই। হ্যাঁ বাস। হ্যাঁ, ঘিটা আমি খুব গরম করব না, কারণ খুব গরম করলে কিন্তু পাউরুটিগুলো আবার একদম কুড়মুড়ে হয়ে যাবে, তখন ওটা পায়েসের জন্য টেম্পারেচারটা আমি একদম কম রাখছি এখানে। ওকে। আর আমার ঘিয়ের ফ্লেভারটাও এখানে চাই, তো সেই জন্য খুব কম টেম্পারেচারে আমি জাস্ট এইভাবে দেখে নেব যে ঘিটা হালকা গরম হতে হবে জাস্ট। আর এমনিতেই ঘি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, বেশি হলে আবার পুড়েও যেতে পারে। এক্স্যাক্টলি। ওকে আমার মনে হয় হয়ে গেছে। এবার আমি এতে প্রথমে একটু চিনি দেব। একটু চিনি দিচ্ছ, চিনিটা কি একটু ব্রাউন করবে, মানে কালারটা একটু ক্যারামেলাইজড হবে? ওকে তুমি দেখো এতটা দেব একদম। আমরা তো পুডিং বা সবকিছুতেই ক্যারামেলাইজ করার একটা আমাদের তো ইচ্ছে থেকেই যায়, তো আমার মনে হলো পায়েসটাই বা বাদ যাবে কেন? আচ্ছা এগুলো তোমার অ্যাডিশন এই রান্নায়? পুরোপুরি আমার অ্যাডিশন। ওকে আচ্ছা এই যে ধরো রান্নার অ্যাডিশন বা রান্না করতে তুমি ভালোবাসো, রান্না নিয়ে ভাবো, রান্না নিয়ে চিন্তা করো কিভাবে কি করা যায়, কি ফিউশন করা যায়, তার পাশাপাশি একটা ফুড ফটোগ্রাফি, ফুড প্লেটিং, এই আগ্রহটাই ভালোবাসাটা কবে থেকে? রান্নাটা করছি ছোটবেলা থেকে। বাবা মা যেহেতু ওয়ার্কিং পার্সোনাল দুজনেই ছিলেন, সেই জন্য বাড়িতে অনেকটা সময় একা থাকা, এবং আমাদের এখনকার বাচ্চাদের যেটা প্রচন্ড একটা প্রবলেম আমি অ্যাজ আ টিচার দেখতে পাই, মোবাইল অ্যাডিকশন বা প্রচুর এক্সপোজার। আমাদের সময় সেই অপশনসগুলো ছিল না। এবার বাড়িতে কি করব, ওই অমলেট, চা, ম্যাগি, যখন আমি ক্লাস 8-এ পড়ি খিদে পেত, আর আমি প্রচন্ড খাদ্যরসিক ছিলাম, করতে 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 একটা সময় পর মনে হলো ইটস সামথিং বিয়ন্ড কুকিং, আমি রান্নাটাকে ভালোবাসি। আচ্ছা ম্যাগি করার সময় আমার মনে আছে মা বাড়িতে থাকতেন না, এক একদিন এক এক রকম ভাবে ম্যাগি বানাতাম। আচ্ছা এরকম নয় যে খিদে পেয়েছে একটা কিছু বানিয়ে খেয়ে নিলাম, এরকম রাদার বানাবো বলে খিদে পাওয়া, মানে খিদে পাওয়াটা হয়তো ছুতো। আচ্ছা এন্ড আমার ওই কাজটা করতে ভালো লাগতো। তারপর ওই যেটা হয় হায়ার স্টাডিজ বলুন, চাকরি বাকরি, আমরা সময়টা কম পাই। কোভিড পিরিয়ডে যখন আমরা বাড়িতে বসে সবাই কি করব, তখন আমাদের অনলাইন ক্লাস নিতে হতো ফাঁকে, তখন মনে হলো যে না, এবং তখন আমি বরাবরই একটুখানি বিভিন্ন কুকিং চ্যানেল বা বিভিন্ন শেফদেরকে একটু ফলো করি। তখন প্রথম আমি দেখলাম যে ইটস নট অ্যাবাউট শুধু কুকিং, সেই রান্নাটাকে প্লেটিং, প্রেজেন্টেশন, এটা কিন্তু একটা আলাদা ব্রাঞ্চ কালিনারি ইন্ডাস্ট্রিতে, রান্নার জগতে ফুড সার্ভ করারটাও ইটসেলফ একটা আর্ট। একদম তখন শুরু হলো যাত্রাটা। আচ্ছা তাহলে ফটোগ্রাফির শখটাও তোমার আগে থেকে ছিল? হ্যাঁ, কিন্তু পুরো ব্যাপারটা বেরিয়ে আসে ওই কোভিডের সময়, এবং 2021 থেকে আমি আর পেছনে ফিরে তাকাইনি। মানে প্রত্যেকটা দিন নতুন কিছু শেখা করতে 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 আমার মনে আজ আমি যেটা করলাম কাল তার থেকে ভালো করব, আবার গতকাল যেটা করেছিলাম আজ আমি তার থেকে কিছুটা ভালো করেছি, এই ইচ্ছেটা নিয়ে আমার এগোনো। ঘিটা আমি যতটা গরম চেয়েছিলাম হয়ে গেছে। হ্যাঁ, আমি জাস্ট আমি একবার দেখিয়ে নিচ্ছি, এটা কিন্তু মিহি গুঁড়ো না, ঠিক যেরকম চেয়েছিলাম। এটা দেওয়ার সাথে সাথে নাড়তে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং আমি এটা খুব বেশি নাড়বো না, জাস্ট ঘিয়ের সাথে ব্রেডটা একটুখানি মেখে যাবে বিষয়টা। আর টেম্পারেচারটা একদম কম থাকাতে দেখুন লাল ভাবটা কিন্তু এলো না, একটা খুব সুন্দর ব্রাউনিশ কালার চলে এসছে। মানে এটা কিন্তু পায়েসে, কিন্তু আমরা যখন সেমাইয়ের পায়েস করি বা কোনো জিনিস, অনেক সময় ওটসের পায়েস করি, তখন আমরা এরকম যখন ঘিতে জিনিসটাকে একটুখানি নেড়ে নিই, দেখতে হবে ওই ঘিয়ের মধ্যে জিনিসটা কতটা ফ্রাইড হয়েছে তার উপর পায়েসের টেস্ট ডিপেন্ড করে। মানে খুব বেশি ভেজে নেওয়া যাবে না। এক্স্যাক্টলি, এটা ঠিক একদম ক্যামেরাতে যেরকম এটা দেখা যাচ্ছে, একটা হালকা গোল্ডেন কালার, আমি ঠিক এই কালারটাই চেয়েছিলাম। এবং যখন এই কালারটা এসে যাবে এবং এরকম যখন আমি স্প্যাচুলা দিয়ে দেখবো ব্যাপারটা একটু মার্শি হয়ে গেছে, তার মানে আমার এই জিনিসটা একেবারে রেডি। এবং এটাই যখন গরম দুধে আমি দেব, জিনিসটা একটা ভীষণ সুন্দর সফট টেক্সচার আসবে। আমার এটা একদম হয়ে গেছে, এটাকে অফ করে দেব। রাইট, এটা তুমি ওটাতেই তুলে নাও। এবারে নেক্সট প্রসিডিউরটা কি? এবার আমি দুধটাকে আঁচে বসিয়ে দেব। তাহলে একটা কড়াই লাগছে তোমার।
এটা বসিয়ে দিলাম। হ্যাঁ, তুমি রেখে দাও ওখানে। দুধটা দিয়ে দিই এবারে, পুরোটাই দিয়ে দিচ্ছি। রাইট। দুধটা আমি একটু ঘন হলে, এখানে আমার কাছে মিল্ক পাউডার আছে, আমি একটুখানি মিল্ক পাউডার, দুধটা তুলে নিয়ে মিল্ক পাউডারটা ওতে সলিউশন করে রাখবো, যেটা আমি পায়েসে লাস্টে ব্যবহার করব। আচ্ছা, মিল্ক পাউডারের প্রপার্টিটা আমি বলে দিচ্ছি। আমরা যখন কোনো কিছু বেক করি, কেক বেক করি বা পায়েস করি, মিল্ক পাউডারটা যে শুধুমাত্র টেস্টটাকে ইম্প্রোভাইজ করে সেটা নয়, ওটা কনসিস্টেন্সি কারেকশন। আমি পায়েস বানানোর সময় আমাদের সমস্ত অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা টিপস দিতে চাই। যে কোনো পায়েসে আমরা যখনই কোনো রান্না করি, ইট ডিপেন্ডস যিনি খাচ্ছেন তার উপর। তিনি ভালো বললে আমরা সাকসেসফুল, তার পছন্দ না হলে দেয়ার মানে আরো হয়তো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকে। আমি অনেক সময় মিষ্টি আইটেম বানিয়ে দেখেছি, মানুষের জিভ এক এক রকম, স্বাদ এক এক রকম। অনেক সময় কেউ বলেন একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে, কেউ আবার অনেক সময় বলেন আরেকটু মিষ্টি হতো। আমার বাড়িতে এটা হয়। আমার বাবা অসম্ভব, একটু বোধহয় স্টেয়ার করতে হবে না, নিচে লেগে যেতে পারে না হলে। হ্যাঁ, আমার বাবা প্রচন্ড বেশি মিষ্টি খেতে ভালোবাসেন। আমার বাবাকে ধরুন ভাতের সাথে ডালের বদলে রসগোল্লার রস দিলে খুব খুশি হন। তাই আমার মা একেবারেই মিষ্টি পছন্দ করেন না। আমি মিক্সড আর কি, মিষ্টি নোনতা সব চলে। তো আমার বাড়িতে এই কনফ্লিক্টটা খুব হয়। যে কোনো সুইট ডিশ রান্না করার সময় যখন আমরা চিনি দিচ্ছি, 1 চিমটি, ইনগ্রেডিয়েন্টটা শুনে অবাক হবে, নুন। তাই ইট সাউন্ডস ভেরি উইয়ার্ড, বাট মিষ্টি আইটেমে 1 চিমটি, ওকে, একদম লিটারালি 1 চিমটি দিলে সামহাউ চিনিটা ব্যালেন্সড হয়ে যায়। আচ্ছা, তার মানে এখানে আমরা এখানে ডেফিনেটলি ব্যবহার করছি। এবং ওটা যদি আমরা করি যে কোনো ডেজার্ট আইটেমে, ওটা কখনো ফেল হবে না, সেটা আমার তরফ থেকে মানে সবার উদ্দেশ্যে গ্যারান্টি রইল। দুধটা মোটামুটি একটু ঘন হয়ে গেছে আর ফুটছে। আমি একটা ছোট বোল নেব, আমি একটু দুধটা তুলে নেব। আমি একটা কাজ করছি, আমি এটাতেই ডাইরেক্টলি দুধটা তুলে দেখাচ্ছি। শুধু আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি মিল্ক পাউডারটাকে খুব ভালো করে স্টার করব, যাতে এটা জমাট বেঁধে না যায়। রাইট, বাস আমি এটা একটু স্টার করতে থাকি, নাহলে নিচে লেগে যাবে। আচ্ছা, স্বর্ণাভর একটা প্রফেশন তো আলাদা করে রয়েছে, যেটা তুমি স্কুলে পড়াও। কি সাবজেক্ট পড়াচ্ছ? আমি বায়োসায়েন্স, আমার হায়ার স্টাডিজ, তো বায়োসায়েন্সেরই ক্লাস থাকে। আর ক্লাস 8 থেকে 10 অবধি কোনো স্পেসিফিকেশন থাকে না। আমার আবার এখানেও একটা মানে আছে, বায়োসায়েন্স নিয়ে হায়ার স্টাডিজ করলেও আমি সব থেকে বেশি নিজেকে মনে করি স্বচ্ছন্দ অঙ্কে। মানে ছোটবেলা অঙ্কটাকে খুব বেশি ভয় পেতাম, তারপরে মাধ্যমিকের সময় থেকে অঙ্কটা করতে 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 অঙ্ক আমার ভালোবাসা, মানে আমার রান্নার পরবর্তী ভালোবাসা অঙ্ক করা। সেই জন্য আমার ইনস্টিটিউশনে আমার অঙ্ক ক্লাস সব থেকে বেশি থাকে। এবং আমার ছাত্রছাত্রীদের মধ্যে মানে যারা ধরুন অঙ্কটাকে ভীষণ বেশি ভয় পায়, তাদের বক্তব্য যে না, স্বর্ণাভ স্যারের ক্লাসে অঙ্কটা সোজা লাগে। এবং যখন রেজাল্টেও তার রিফ্লেকশন দেখি, ওটা আবার আমাকে বুস্ট আপ করে। একদম, একবার মানে আপনারা কম্বিনেশনটা ভাবুন, ওর অঙ্ক খুব ভালো লাগে, সেটা ওর ভালোবাসা। আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হলো রান্না। মানে দুটো পুরো নর্থ পোল সাউথ পোলের দুটো জিনিস তোমার একসঙ্গে ভালো লাগে। তার সঙ্গে রয়েছে ফুড ফটোগ্রাফি, তার সঙ্গে রয়েছে প্লেটিং সুন্দর করে। যারা স্বর্ণাভর একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা যারা ফলো করেন, কি নাম বলে দাও? স্বর্ণাভর ফুড ম্যানিয়া। স্বর্ণাভর ফুড ম্যানিয়া যারা ফলো করেন, তারা এতদিনে জেনে গেছেন। যারা এখনো পর্যন্ত জানেন না বা জানেননি, তারা কিন্তু একবার গিয়ে ফলো করুন, দেখতে পাবেন সেখানে স্বর্ণাভর কিছু কাজ, তাই তো? আচ্ছা বলো, এটা নিয়ে কি প্ল্যানিং রয়েছে আগামী দিনে? এই ফুড ফটোগ্রাফি বলো, প্লেটিং বলো, এত সুন্দর করে করো, এটা নিয়ে কি আগামীতে কিছু প্ল্যানিং রয়েছে? সব থেকে আগে প্ল্যানিং যেটা আমি মনে করি যে এখনো অনেক শেখার বাকি, এবং প্রত্যেক মুহূর্তে, ইভেন আজকে এখানে আপনার সাথে রান্না করতে করতেও শিখছি, কারণ শেখার শেষ নেই। এবং ডেফিনেটলি চাইবো যে যখন মানুষ এটা দেখে খুশি হন বা অনেক সময় অনেক রেসপন্স পাই,
যে স্বর্ণাভ তোমার থেকে ওটা দেখেছিলাম, এটা করলাম, খুব ভালো হয়েছে। ওই যে জিনিসটা পৌঁছে দেয়া মানুষের কাছে সেটা। এবং মাঝে মধ্যে ছোট ছোট ক্লাস নিয়ে থাকি, ছোট ছোট ওয়ার্কশপে কানেক্টেড হই, সেখানে আমার ফুড ফটোগ্রাফি বা ফুড প্লেটিং এর উপর ক্লাস হয়, মানুষজন শেখে, সেটা ভালো লাগে। আমার এই মুহূর্তে প্ল্যান, আমি খুব বেশি বড় করে ভাবি না, আমি জীবনে সবসময় প্রত্যেকটা দিনে বাঁচতে বিশ্বাস করি। কারণ এখন তো রান্নাটা শুধুমাত্র রান্না নেই, এখন কিন্তু আমাদের এই কালিনারি ইন্ডাস্ট্রি এটা একটা আর্ট অফ সায়েন্স হয়ে দাঁড়িয়েছে। এখানে প্রচুর স্কোপ আছে এবং রান্নাকে ভাগ করা যায়। ডেজার্ট সেকশন আছে, ফিউশন সেকশন আছে, গার্নিশিং এর ওপর একটা আলাদা গোটা ব্রাঞ্চ আছে, ফুড প্লেটিং এর ওপর আছে। তো যত বেশি আমি এক্সপ্লোর করতে পারি এবং যত বেশি আমি পৌঁছে দিতে পারি। একদম তাই। কথা বলতে বলতে আমি এটা একটু দেখিয়ে নেব। এটা একদম ক্রিমি একটা টেক্সচার এসেছে। এটা আমরা সাইড করে রাখছি। এটা আমরা সাইড করে রাখলাম। আমাদের দুধটা একেবারে ঘন হয়ে গেছে। এবার আমি কি করব, দুধের মধ্যে ব্রেড ক্রাম্বটা দেওয়ার আগে আমি একটু এলাচ দেব। এলাচ, হ্যাঁ, এখন একদম আঁচটা স্লো থাকবে। এলাচ, গোটা এলাচ দিয়ে দেব। আমি জাস্ট ওটাকে হাতে করে একটুখানি, আচ্ছা কটা এলাচ দেব তোমাকে? মোটামুটি 4-5টা এলাচ। দেখো, হ্যাঁ। আচ্ছা, এলাচটাকে একটুখানি যদি আমি কোনো কিছু দিয়ে, হামুনদিস্তা দিয়ে একটু যদি থেতো করে নিই, ফ্লেভারটা খুব ভালো আসবে। ওকে। আমরা জাস্ট রাফলি এলাচটাকে একটু গুঁড়ো করে নিলে, তাই তো? একদম। হলো কি? হয়নি, আমি খোলা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এবারে ওটাকে একটু গুঁড়ো করবে, তাই তো? এবার আমি যেটা করব, এলাচটা দিয়ে দেব। আচ্ছা। এলাচটা দিয়ে দেওয়ার সাথে সাথে উইদিন 2 মিনিটস আমরা দেখব একটা খুব সুন্দর অ্যারোমা আসবে এখান থেকে। এলাচ আর সঙ্গে দুধটা যে ঘন হয়ে এসেছে, সবটা মিলিয়ে। নাও, দুধটা মোটামুটি আমি যে কনসিস্টেন্সিতে চেয়েছিলাম সেটা চলে এসেছে। সেজন্য দেরি না করে আমি এবার এখানে ডাইরেক্ট ব্রেড ক্রাম্বটা দিয়ে দিচ্ছি, যেটা ফ্রাই করা ছিল। হ্যাঁ, সেটা দিয়ে দিলাম। রাইট। আচ্ছা, ধরো এখানে তুমি 5 টুকরো ব্রেডের জন্য হাফ, তোমার মানে 500 মতন দুধ নিয়েছো। এই কোয়ান্টিটি থাকবে। এই কোয়ান্টিটি যদি ব্রেড কেউ বাড়িয়ে দেয় তখন দুধের কোয়ান্টিটিটা হ্যাঁ, সেই প্রপোর্শনে এটা বেড়ে যাবে। আচ্ছা, ফ্লেমটা কিন্তু একদম এবার হ্যাঁ, এটা একদমই লো থাকবে, কারণ ব্রেডের একটা প্রপার্টি আছে, ও দুধটাকে টেনে নেবে। তো সেই জন্য আমি কি করব, এটাকে যতক্ষণ না ভালো করে মিক্স করব, আর এটাকে আমি একদম লো ফ্লেমেই এটাকে নাড়াতে থাকবো। আচ্ছা। বেশ একটা ছানার পায়েসের মতো জিনিসটা দেখতে লাগছে, এবং এটা টেস্টটাও কিন্তু অনেকটা ছানার পায়েসের মতোই হয়। আচ্ছা আচ্ছা। আর আমি একটা জিনিস এখানে দেখাতে চাইবো, দুধে দেওয়ার পরেও ব্রেডটা আমি যে গোল্ডেন করে ভেজেছিলাম, পায়েসে কিন্তু একটা হালকা গোল্ডেন টেক্সচার বোঝা যাচ্ছে। একদম। আচ্ছা, নেক্সট তাহলে কি এটা পুরোপুরি যখন মিশে যাবে তারপরে এর মধ্যে অ্যাড করছো? আমি এর মধ্যে প্রথমে চিনিটা দেব। আচ্ছা। প্রথমে দেব চিনিটা দেওয়ার পর আমরা যেটা দেখব, চিনি দিলে যেটা হয় যে কোনো দুধের জিনিস একটু জল ছাড়ে, তখন আবার একটু এটা কিন্তু ডাইলিউট হয়ে যাবে। তখন ওই যে ডাইলিউট জিনিসটাকে আমরা একটু ঘন করব, সেই ফাঁকে আমি এখানে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো দুধ, যেটা আমরা গুলে রেখেছি, তার সাথে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দেব। আচ্ছা, ড্রাই ফ্রুটস কিরকম গোটাই দেবে না? আমি কাজুটাকে একটুখানি ক্রাশ করে নেব। আমার এখানে কাজু আছে, পেস্তা আছে, আমি ক্রাশ করে নেব। আচ্ছা, তাহলে এটা কতটা ক্রাশ করতে হবে দাও, ওটা দিয়ে দিই। আমি আগে চিনিটা একটু দিয়ে দেব, কারণ আমার দুধটা ঘন হয়ে গেছে। রাইট। চিনিটা বলো, তুমি তো ব্যালেন্স মিষ্টি খাও শুনে নিয়েছি। এখানে মোটামুটি আমার মনে হচ্ছে 4 চামচ চিনি এনাফ হবে। 4 চামচ, আর সামান্য একটু নুন। হ্যাঁ, রাইট, ব্যাস এনাফ। দেখো, নুন এতটা? হ্যাঁ হ্যাঁ, একদম।
ব্যাস, এই যে চিনিটা দেওয়ার সাথে সাথে দুধটা আবার ডাইলিউট হতে শুরু করেছে। আমি কুইকলি একটুখানি কাজু বাদাম আর পেস্তা একটু এখানে আমি গুঁড়ো করে নিচ্ছি। জাস্ট কতটা লাগবে বলো? মোটামুটি আন্দাজ মতো একটুখানি। হ্যাঁ, পারফেক্ট, দেবো, পারফেক্ট, একদম। আর একটু কাজু, একই সাথে আমি দুটো জিনিসকে হালকা করে গুঁড়ো করে নেব। দেখো এতটা, রাইট। ততক্ষণে আমি এটাকে একটু মিক্স করে দিই। আচ্ছা, স্বর্ণাভর এই যে সুন্দর একটা জার্নির গল্প আপনারা শুনলেন, যে একদিকে একটা প্রফেশন, কিন্তু ঠিক কোভিডের সময় থেকে অনেকের জীবন যেমন খানিকটা পাল্টে গেছে, স্বর্ণাভর জীবনে কিন্তু খানিকটা পাল্টে গেছে, কারণ অন্য একটা দুনিয়ায় ওর যথেষ্ট পরিচিতি রয়েছে, সেটা করে ফেলেছো। কিন্তু যতটা স্মুথ আপনারা দেখছেন ততটা স্মুথ কিন্তু নয়, কারণ মাঝখানে বেশ ঝড়ঝাপটা একটা টাফ টাইমের মধ্যে থেকে স্বর্ণাভ গেছে। যে গল্পটা আমি খানিকটা জানি, আমি চাইবো যে আমাদের যারা দর্শকরা রয়েছেন তারাও সেটা জানুক, কারণ তোমার সেই টাফ টাইমটা শুরু হয়েছিল বোধহয় 2022-এ। একটু বলো, প্রথম কবে তুমি জানতে পারলে যে এরকম একটা শারীরিক অসুস্থতার মধ্যে তুমি পড়েছো? অ্যাকচুয়ালি আমার, যেটা আমি গল্প করতে করতে বললাম, প্রচন্ড ব্যস্ত শিডিউল। শুধু গল্পে যাওয়ার আগে আমি ড্রাই ফ্রুটটা এতে একটু দিয়ে দিচ্ছি। অ্যাড করে দাও। তো খুব ভালোই চলছিল 2022 অবধি, এবং একের পর এক কাজ, বিভিন্ন জায়গায় যাওয়া। এর ফাঁকে গলাতে একটা ছোট্ট টনসিল গ্ল্যান্ডের মতো যেরকম গ্ল্যান্ড হয়, এবার ওটা যে ম্যালিগনেন্ট টিউমার সেটা বোঝা গেল অনেক দেরিতে। তার আগে যেটা হয় যে আমার না ছোটবেলা থেকে কখনো সর্দি, কাশি, জ্বর, পেট খারাপ, যে কারণে বাচ্চাদের খুব র্যাপিডলি স্কুল মিস হতো, আমার হতো না। আচ্ছা, আমার প্রথম ওই জ্বর বোধহয়, মানে খুব ভালো রকমের জ্বর 2022-এ আসে। বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করার পর ফাইনালি যখন 1-1.5 মাস পরিস্থিতি খুব জটিল হওয়ার পর কলকাতার এক বেসরকারি হসপিটালে আমাকে ভর্তি করা হয়, তখন ওটা ডিটেক্টেড হয়। এবং তারপর যখন আমি প্রপার ট্রিটমেন্টের জন্য যাই, দেখা যায় যে আমি তখন খানিকটা অ্যাডভান্স স্টেজে দাঁড়িয়ে। এবং আমাকে ডক্টর বলেছিলেন, এবং আমি খুব সাবলীলভাবে, যেহেতু আমি বায়োসায়েন্সের ফিল্ডে আছি, সেই জন্য অনেক মেডিকেল টার্ম আমার খুব ভালো করে জানা, এবং আমি সবসময় বিশ্বাস করি এটা আমার মায়ের কাছ থেকে আমার শেখা এবং খুব ইউজফুল। যে কোনো ঘটনা জীবনে ছোট থেকে বড় অ্যাকসেপ্ট করতে হয়। আমরা যতক্ষণ না অ্যাকসেপ্ট করি, আমরা সেটার সাথে ফাইট করতে পারি না। হতে পারে ঘটনাটা আমাদের খুব পছন্দের, আমরা সেটাকে মেনে নিয়ে এগোতে চাইছি, বা পছন্দ নয়, আমরা সেটাকে বদলাতে চাইছি। দুটোর জন্যই কিন্তু আগে ওটাকে অ্যাকসেপ্ট করতে হয় যে ঘটনাটা ঘটেছে। আমি ডক্টরের সাথে ইন্টারঅ্যাক্ট করেছিলাম, এবং আমাকে বলা হয়েছিল যে হাতে সময় খুব বেশি নেই। আচ্ছা, তারপরে ট্রিটমেন্ট, একটা ভীষণ যন্ত্রণাদায়ক প্রসিডিওরের মধ্যে দিয়ে যাওয়া, কিন্তু আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি জীবনে প্রত্যেকটা দিন একটা অপরচুনিটি। কখনো ভেঙে পড়নি এই গোটা ট্রিটমেন্টের সময়? অজস্রবার ভেঙে পড়েছি। মানসিক যন্ত্রণা তাও প্রিয়জনদের সাথে গল্প করে, বই পড়ে, গান শুনে কাটানো যেতে পারে। যখন যন্ত্রণাটা শরীরের প্রত্যেকটা শিরা উপশিরায় হয়, সবসময় সেটাকে ইগনোর করা পসিবল হয় না। অজস্রবার ভেঙেছি, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি যে আমাদের জীবন সময়ের মতো চলমান, কোনো কিছু কনস্ট্যান্ট নয়, কোনো কিছুই কনস্ট্যান্ট নয়। এই যে আমাদের রান্নাটা শুরু করেছিলাম, একটু পরে শেষ হয়ে যাবে, ওরকম জীবনের যে কোনো ফেজও কোথাও একটা শেষ হয়, ভালোতে বা মন্দতে। আমি শেষটা দেখতে চাই, সেই জন্যই আমার যাওয়াটা। গন্তব্য প্রত্যেকের থাকে, আমারও আছে, শেষটা কোথায় হয়, কিভাবে হয়। এবং আমার ডক্টর বলেন বা দুনিয়ার বেশিরভাগ মানুষ মনে করেন পজিটিভিটি একটা আলাদা জোর থাকে। পজিটিভিটি, মনের জোর একটা, নিজে একটা ওষুধের কাজ করে। তো বেশ কিছু মাস যাওয়ার পর আমি দেখলাম যতটা খারাপ বলেছিল ততটা হচ্ছে না। তুমি আস্তে আস্তে তখন রিকভার করছো? আমার ট্রিটমেন্ট রিকভার করছে, এবং ট্রিটমেন্ট এবং তোমার পজিটিভিটি দুটোই একসাথে। এবং আমি জীবন তো রিস্ক নেওয়া, আমি রিস্ক নিতে শুরু করলাম। ওই অবস্থাতেও একটু একটু বাইরে বেরোনো, রান্নার শোজ করা, নিজে বাড়িতে আমার চ্যানেলের জন্য শ্যুট করা, সেগুলো আমি শুরু করলাম একটু একটু করে। এবং কিছু মানুষ আছেন আমার জীবনে প্রচণ্ড, যাদের অবদান অনস্বীকার্য, তাদের অনেকেই হ্যাংলা হেসেলের সাথে খুব সুপরিচিত। আমি তাদেরকে এখানে দেখেছি, অনুপ্রাণিত হয়েছি। প্রত্যেকের ভালোবাসা যে তোমাকে এগোতে হবে, আমরা তোমার অপেক্ষায় আছি। এবং সব মিলিয়ে এগোতে এগোতে একটা সময় দেখলাম রোগ আমার কাছে নতি স্বীকার করলো। তাই জীবনে খারাপ সময় আসে, আগেও এসছে, ভবিষ্যতেও আসবে। আমার মনে হয় আমাদের মেন্টালিটিটা এরকম হওয়া উচিত, জীবন যখন যেমন আমি সেইভাবে ভেবে এগোবো।
তাহলে ভালো থাকা তাহলে কি যায়। ফিউচার নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা সেটা তুমি কখনোই করো না? ফিউচার নিয়ে পরিকল্পনা একদম করি না বললে মিথ্যে বলা হবে, নিশ্চয়ই করি। তবে একটা যে ঘটনা, আমরা কোনো জিনিসকে ভেবে নিয়ে সেটা না হলে খুব কষ্ট পাই, অবসেসড হয়ে পড়ি, সেই জায়গাটায় আমি নিজেকে ব্যালেন্স করে রাখি। আমি সবসময় অ্যাজ এ টিচার আমার স্টুডেন্টদেরকেও বলে, আমি এটা বিশ্বাস করি, ফিউচার প্ল্যানিং সবার থাকে, যে বলে করি না তারও থাকে। ফোকাসটা হওয়া উচিত আমি কতটা ডেডিকেটেড, আমি কতটা ইনপুটটা দিলাম, তারপর আউটপুট কিছুটা আমার কর্ম, কিছুটা প্রিডেস্টাইন্ড, কিছুটা পারিপার্শ্বিক, সব মিলিয়ে যেটা হবে আমি সেটাকেই অ্যাকসেপ্ট করব। একদম। তোমার গল্পটা না খানিকটা মানে সত্যি গল্পের মতনই মনে হচ্ছে। এটা ওর লাইফের সঙ্গে ঘটেছে এবং এটার মধ্যে থেকেও এখনো যাচ্ছে, এরকম নয় যে পুরোটা ওভারকাম করে গেছে, এখনো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়া এবং সেটাকে এত পজিটিভ ওয়েতে নেওয়া। আমি তোর সঙ্গে এখন কথা বললাম, কিন্তু এই যে শুটিংটা শুরু হচ্ছিল তার আগে যখন কথা বলছিলাম তখন ওর মধ্যে যে পজিটিভিটিটা দেখতে পেয়েছি সেটা না ভীষণ ভালো লাগলো। যে এরকম খুব কম মানুষ আছেন যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে নিজেকে এতটা পজিটিভ রাখতে পারে। থ্যাংক ইউ, তোমাকে দেখে অনেকেই আমার মনে হয় ইন্সপায়ার। আমি কৃতজ্ঞ যে আজকে এই প্ল্যাটফর্মে এসে সবার সাথে শেয়ার করার সুযোগ পেলাম এবং আপনার সাথে গল্প করতে গিয়ে জানলাম আপনার আর আমার একজন কমন ভালো লাগা আছেন, অভিনেতা রাজেশ খান্না। ওনার একটা লাইন আছে আনন্দ সিনেমার, একটা কোট আছে, জিন্দেগি লম্বি নেহি বড়ি হোনি চাইয়ে বাবু মশাই। আর একটা লাইনও আমি ভীষণ ভাবে ফলো করি, মুঝে মরনে সে পহলে মরনা নেহি বাবু মশাই। এগুলো শুনতে ফিল্মি লাগলেও আমাকে সামহ এগুলো অনুপ্রাণিত করে। অন্ধকার ঘরে একা বসে জীবন, একটা রোগের সাথে লড়াই করাতে না কয়েকটা ধাপ থাকে, মেন্টাল, ফিজিক্যাল এবং ফিনান্সিয়াল, সব ধাপগুলো থাকে। যখন কোনো দুরারোগ্য ব্যাধি হয় আমাদেরকে সেই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়। অনেক সময় আমার ক্লুলেস লেগেছে, আমি এগুলো দিয়েই সেলফ কাউন্সেলিং করেছি এবং আমি খুশি হব যে প্রত্যেকে যদি এইভাবে ভাবেন, ভয় কেটে গেলে যুদ্ধ অর্ধেক জয় হয়ে যায়। একদম তাই। আর আমাদের গল্প করতে করতে রান্নাটাও কিন্তু শেষ। এবার আমি মাঝখানে একটু অফও করে দিয়েছি কারণ এটা আরো ড্রাই হয়ে যাচ্ছে। আমি একটু গরম জল দিয়ে, আমাদের এই দুধটা একটু বেশি ঘন হয়ে গেছে, আমি এটাকে পায়েসে দেওয়ার আগে একটু গরম জল দিয়ে পাতলা করে দেব। তুমি বাটিটা এদিকে দাও তো, আমি তোমায় দিয়ে দিচ্ছি। মোটামুটি 4-5 চামচ গরম জল দিলেই হবে। ব্যাস, এবার আমি এটাকে একবার পায়েসে দেওয়ার আগে একটু নেড়ে নেব যাতে লাম্প জিনিসটা না থাকে। বাকি তো আমরা সব দিয়ে দিয়েছি, তুমি শুধু গোলাপ জল অ্যাড করবে, পাপড়িটা অ্যাড করবে। রাইট। আমি প্রথম যেদিন পাউরুটির পায়েস আমার বাড়িতে ট্রাই করেছিলাম সেদিন আমার একটু সুইট কিছু খেতে ইচ্ছা করছিল। ফ্রিজে দুধ আর পাউরুটি আছে, মা বলেছিল যা দুধ পাউরুটি খা। আমি রান্নাটা করে আনার পর মাকে যখন ওটা খাইয়েছিলাম, আমার মা বলেছিলেন এটা কি, মানে ছানা তো বাড়িতে ছিল না, কোথা থেকে এলো? আরে ওই যে বললে দুধ পাউরুটি, সেটা দিয়ে দুধ পাউরুটির একটা দারুণ পায়েস। আচ্ছা, এই যে ধরো আমাদের হ্যাংলার ম্যাগাজিন বলো, আমাদের হেসেলের এত রান্না, সেগুলো দেখে ফলো করে কখনো রান্নার সুযোগ হয়? প্রচুর করেছি। আমার হ্যাংলার প্রচুর রেসিপি আমার ডায়েরিতে লেখা আছে। তার মধ্যে সব থেকে আউটস্ট্যান্ডিং রেসিপি, এটা 2022-এ পোস্ট হয়েছিল, বরিশালের পাতায় ভাজা মাছ। ওই রেসিপিটা আমার এত হিট হয়েছে, আমি যাকে খাইয়েছি এবং আমি ঠিক যেভাবে দেখেছিলাম সেভাবে বানিয়ে, তারপরেও তো হ্যাংলাতে প্রচুর স্বনামধন্য রন্ধন শিল্পীরা আসেন, ওই জন্য হ্যাংলার কোনো এপিসোড হলে মিস করা যাবে না। এবং ইউটিউবে থাকার সুবিধা এটাই যে রাত্রিরে যখন ঘুম আসছে না, সেটা এমনি কারণে হোক বা রোগের কারণে হোক, রাত্রিটা যখন ঘুম আসে না, আমার সেটাতে কখনো খারাপ লাগেনি, মনে হলো একটা অপরচুনিটি পেয়েছি, সব শিখে ফেলবো। এবং আমি রাত জেগে প্র্যাকটিক্যালি প্রচুর পড়াশোনা করে নিয়ে এইভাবে। এবং রান্নাটাও দেখে নাও, এবং সেটা কখনো ভাবো যে পরে এই রেসিপিটা কোনো একদিন করা যাবে। একদম। আমি এবার দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু গরম জল দেবো, আর একটু গরম জল আমার এখানে একটুখানি আছে, হ্যাঁ 2 চামচ মতো। ব্যাস, রাইট। ফ্লেমটা কিন্তু একদম লো আছে, একদমই কম থাকবে, বাড়াচ্ছি না আর। হ্যাঁ, টেক্সচারটা একদম সফট হয়ে গিয়ে পুরো ছানার মতো হয়ে গেছে। এটাকে মুখে দিলে মানে গলে যাওয়া অবধারিত। এটা আরেকটু ঘন হবে।
1 মিনিট, কারণ ব্রেড আছে তো ঠান্ডা হলে এমনি একটু জিনিসটা টেনে নেবে। এটা একেবারে রেডি। এবার আমি আর বাড়াবো না, রাদার একটুখানি এটাকে স্টার করে নিয়ে আমি ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি। অফ করে দাও। রাইট। এবার যেটা গোলাপ জলটা আমার, আমি নিচ্ছি গোলাপ জলটা। নাও। খুব স্ট্রং ফ্লেভার আমি চাইছি না, মোটামুটি 1 চামচ আর হাফ চামচ, এখানে আমি চা চামচে 1.5 চা চামচ মতো গোলাপ জল দিয়ে দিলাম। এটা মিশিয়ে দিচ্ছি। একদম মিশিয়ে দিয়ে এটাকে এবার আমি ডাইরেক্টলি সার্ভ করে দেব। উপর থেকে আমি ড্রাই ফ্রুট দেব, রোজ পেটালস, গোলাপের পাপড়ি একটু দেব, আর তারপর জিনিসটা সেটা যখন প্লেটিং করবে তখন এর সময় এটা আমার ডিশ একদম রেডি। আমি একটুখানি আমন্ডটাকে স্লাইস করে নিচ্ছি। আচ্ছা, বাকিগুলো কিছু স্লাইস করতে হবে বা কিছু ক্রাশ করতে হবে? আমার এখানে চেরি আছে, চেরিটাকেও আমি ছুরি দিয়ে একটু স্লাইস করে নেব, আর পেস্তা বাদাম আছে, ওটা আমি জাস্ট একটু হালকা গুঁড়ো করে নেব। আচ্ছা, ওটা গুঁড়ো করে দেবো আমি? হ্যাঁ, একটুখানি। থ্যাংক ইউ। সবটা তো লাগছে না, হাফ না, তাই তো? না, পেস্তা, কাজু না। কাজু না? রাইট, পেস্তা। কাজু এমনি দেবে? কাজু এমনি দেব। ওকে। এটা পুরোটাই প্লেটিং এর জন্য করছো, তাই তো? পুরোটাই প্লেটিং এর জন্য। আর স্বর্ণাভর প্লেটিং মানেই খুব সুন্দর করে আলাদা রকম ডিজাইন করে সাজানো, তাই তো? আচ্ছা, খুব সুন্দর একটা প্লেটিং আমি দেখছিলাম, যেটা 2023-এর জন্মাষ্টমীর সময়, তাই তো? ওটা দিয়েই আমার অসুস্থতা থেকে ফিরে আসা। মানে সেই গল্পটা একটু বলো। অ্যাকচুয়ালি যেটা হয় যে প্রলংড একটা শুয়ে থেকে আমার নিজেরই একটা সময় মনে হয়েছিল যে আমি আর কোনোদিনও কাজ করতে পারবো কিনা, এবং একটা সময় না আমার মেমোরি ইস্যুস শুরু হয়েছিল। আমার যেমন ট্রিটমেন্টের পিরিয়ডে 2 মাসের কথা কিছু মনে নেই, ওটা আমার পার্মানেন্ট মেমোরি লস হয়ে গেছে, আমার সত্যি কিছু মনে নেই। ইভেন অনেকবার ওটা আমাকে মনে করানোর চেষ্টা করা হয়েছে, বাট আমার ওই 2-3 মাসের স্মৃতি কিচ্ছু মনে নেই। সেই 2-3 মাসে আমি নর্মাল লাইফ লিড করেছি, ফেসবুকে লেখালেখি করেছি, ব্যাংক অ্যাকাউন্টে কাজ সেগুলো করেছি। এখন যখন দেখছো তাও মনে পড়ছে না? দেখলে মানে দেখি, হোয়াটসঅ্যাপে ধরুন দেখি বা ফেসবুকে দেখি, কিন্তু আমার প্র্যাকটিক্যালি 2022-এর ডিসেম্বরের পর থেকে 2023-এর এপ্রিলের মাঝখানের সময়টা আর কিচ্ছু মনে নেই, কিছুই মনে নেই। মানে আমি অনেক চেষ্টা করেও আমার ওই স্মৃতিটা আর ফেরেনি। তো একটা সময় আমার মনে হতো আমি আর কোনোদিন কি এগুলো করতে পারবো, কারণ এই রান্নার জগৎ আমাকে প্রচুর কিছু দিয়েছে, অনেক ভালো মানুষের সান্নিধ্য, ভালোবাসা এবং পরিচিতি, এবং সব থেকে বেশি যেটা আমার আনন্দ, আমি কিছু পারি। মানে আমরা তো অনেক কিছু পারি না, আমাকে যদি এখন গান করতে বলা হয় আমি পারবো না। এই একটা জিনিসে আমি খুব ভালোবেসে পারি। চোখের সামনে যখন মনে হয়েছিল আমি আর কোনোদিনও পারবো না, সেই জায়গাটার একটা যন্ত্রণা। তারপর 2023-এর জন্মাষ্টমীর আশেপাশে আমি প্রত্যেকটা অনুষ্ঠান, সেটা দুর্গাপূজা, কালী পূজা, মহরম, ক্রিসমাস, আমি চেষ্টা করি ফুড প্লেটিং বা ফুড আর্টের মাধ্যমে সবাইকে উইশ করতে, একটা আর্টিস্টিক ওয়েতে। তো তখন খুব ইচ্ছা হলো যে আমি একটু চেষ্টা করে দেখি। তখন তুমি বেড রিডেন? তখন আমি বেড রিডেন, মা তো অ্যালাউ করবেন না, অনেক রেস্ট্রিকশনস। বাবা মা ঘুমিয়ে পড়ার পর রাত্রিরে নিজে নিজে রান্নাঘরে গিয়ে, মানে টলমলো পায়ে, কাঁপা কাঁপা হাতে সুজির হালুয়া বানিয়েছিলাম। সেই সুজির হালুয়াকে ফুড কালারের সাথে নানাভাবে মিক্স করে আমি প্লেটে আস্ত নন্দদুলালকে বানিয়েছিলাম। সেই ছবিটা আমি দেখেছি, এবং অনেকেই দেখেছেন, তুমি ওটা পোস্ট করেছো, সেটা ফেসবুকে ভাইরাল হয়েছিল। আমি প্রচুর মানুষের শুভেচ্ছা পেয়েছিলাম। সেটা আমার কাছে ভগবানের আশীর্বাদ তো বটেই, আমার কাছে ওটা প্রথম মাইলস্টোন ছিল যে হ্যাঁ, তাহলে আমি চেষ্টা করলে আমি ফিরতে পারবো, আমি হারিয়ে যাইনি, আমি রোজ হারিয়ে যাব না। এটাই আমার নিজের কাছে জেদ, যে হারিয়ে যাব না, যা হবে আমি রোজ চেষ্টা করব। একদম, যেটা বলছিলাম যে প্রচন্ড পজিটিভ একজন মানুষ, এবং সেভাবেই এগিয়ে যাচ্ছ। আর আমাদের সবার শুভেচ্ছা কিন্তু তোমার সঙ্গে রয়েছে। আচ্ছা, এটা কিন্তু ডান। এবারে প্লেটিং এ তোমার একটা প্লেট দেব। আমরা রেডি। দেখো, এটা হবে পারফেক্ট। এগুলো তোমার এখানে দিয়ে দিই, সাজাতে সুবিধা হবে। এটা আর আমার লাগছে না, দাও আমাকে দিয়ে দাও। হ্যাঁ, রাইট। আমি সবার আগে এটাকে সার্ভ করে নিচ্ছি। অনেক সময় আমাদের চটজলদি পায়েস খেতে ইচ্ছা করে, বা অনেক সময় খেতে ইচ্ছা করে হালকা কিছু, তখন এই ধরনের পায়েসগুলো, এবার পাউরুটিটা বাড়ির ফ্রিজে একটা ভীষণ কমন ইনগ্রিডিয়েন্ট, এবং এটা কিন্তু বাচ্চাদের একটা হেলদি ব্রেকফাস্ট,
যে বাচ্চারা কিচ্ছু খেতে চায় না, সারাদিন ধরে চকলেট খেতে চায়, এই ধরনের জিনিসগুলো বাচ্চাদের মধ্যে প্রচন্ড ফেভারিট, মানে একদম ভীষণ ভালো যায়। আচ্ছা, তুমি কি এটার মধ্যে আর দিচ্ছ? এটার মধ্যে আর তাহলে দিচ্ছি না। সরিয়ে দিই। হ্যাঁ, শিওর। আমি এটাকে একটু গার্নিশ করব। আমি সবথেকে আগে একটা চেরি নিলাম এখানে। আচ্ছা, এটাকে একটা ফুল তৈরি করছো? রাইট। ওকে। অ্যাকচুয়ালি ফুড প্লেটিং গুলো করতে কখনো কখনো বাড়িতে অনেক সময় লেগে যায় নিপুণভাবে করতে। হ্যাঁ। এবং আমার মা মাঝে মধ্যে বলেন, রেগে গিয়ে যখন দেখেন যে হয়তো খাবারটা বেড়ে দেওয়া হয়েছে, আমি খেতে আসছি না, প্লেট সাজিয়ে যাচ্ছি, তারপর মা হয়তো রান্নাঘরে এলেন, দেখলেন যে প্রচুর জিনিস রান্নাঘরে ছই ছচ্চাকার হয়ে পড়িয়ে। আমার মার একটা কথা আছে, আমি আজকে অন ক্যামেরা বলবো, আমার মাও দেখছেন নিশ্চয়ই, সেটা হচ্ছে মেয়ের বিয়েতেও তো এত জিনিস লাগে না। আমার মায়ের বক্তব্য। কিন্তু একটু ভালো করে আমরা যখন বিয়ে বাড়িতে যাই, আমাদেরও তো সাজতে গুছতে অনেক জিনিস লেগে যায়, তো প্লেটটাকেও যদি একটু সেইভাবে সাজানো যায়, এবং একটা তো কথা আছে না, পেহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, তো যদি দেখতে ভালো লাগে ক্ষতিটা কোথায়? এক্স্যাক্টলি। এবার আমি এখানে একটুখানি পেস্তার গুঁড়োটা নিচ্ছি। এটাকে আরো গুঁড়ো করতে হতো না? ঠিক আছে, আরেকটু গুঁড়ো করতে হবে। গুঁড়ো করলে খুব ভালো হয়। এখানে আছে রোজ পেটালস, দেখো তো একদম ঠিক আছে, ফাইন। ঠিক আছে। হ্যাঁ, আমি এবার এই ভেতরের একদম ফাইন হওয়া জিনিসটা নিয়ে নিচ্ছি, আমি হাতে করে নিচ্ছি। এখান থেকে যদি মনে হয় তোমার নিচে লাগছে, নিচের এই ফাইন জিনিসটা, এটাও নিতে পারো। ব্যাস, এনাফ। এরকম করে সাজিয়ে দিলে বেশ ডিশটা দেখেই একটা রয়্যাল লুক আসবে। আমাদের ঘরের ছেলে পাউরুটি দিয়েই যে এরকম একটা জিনিস বানানো যেতে পারে, এবং হয় না অনেক সময় হঠাৎ করে গেস্ট এসে গেল বা হঠাৎ করে কোনো সুইট কিছু বানাতে হলো, তখন আমরা আরামসে এই জিনিসটা, এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, কারণ তুমি বললে যেটা, যেখানে তো চাল সেদ্ধ হওয়ার সেরকম কোনো বিষয় নেই, পাউরুটিটা ইটসেলফ হয়ে যায় 1 মিনিটেই। তৈরি পাউরুটির পায়েস, স্বর্ণাভর হাতের তৈরি পাউরুটির পায়েস। কারণ স্বর্ণাভ এটা নর্মাল যেভাবে পাউরুটির পায়েস হয় সেভাবে কিন্তু করেনি, খানিকটাও নিজস্ব টাচ রয়েছে, এবং এত সুন্দর করে প্লেটিং করেছে। এটা দেখে না মনে হচ্ছে না আর খাই, মনে হচ্ছে না সাজিয়েই রেখে দিই, কিন্তু খেয়ে তো একটু দেখতে হবে, তাই তো? অবশ্যই। আচ্ছা, তুমি আর আমি একসঙ্গে চলো একটু টেস্ট করি। নিশ্চয়ই। ওকে, চলো, আমিও রেডি করে ফেলেছি টেস্ট করার জন্য, রেখে দাও। আমি সার্ভ করি? একদম।
তোমার? থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। চলো ছানার পায়েসই লাগছে, মনেই হচ্ছে না এটা পাউরুটির পায়েস। ও শুরুতেই বলছিল যে এটা তৈরি হওয়ার পরে মনেই হবে না পাউরুটির পায়েস। আর মিষ্টির ব্যালেন্সটা, মিষ্টির ব্যালেন্সটা একটু নুন দেওয়ার জন্য সত্যি একটু অন্যরকম হয়েছে। তার মানে এবার থেকে আমিও বাড়িতে যখন ধরো এই ধরনের কোনো মিষ্টির কিছু বানাচ্ছি তো 1 পিঞ্চ একটু নুন দিতে হবে, তাই তো? 1 পিঞ্চ একটু নুন, যে যেমন মিষ্টি খায় তার জিভে ততটাই মিষ্টি লাগবে। ঠিক, এটা ওর টিপস আপনাদের জন্য, এবং অবশ্যই হ্যাংলা হেসেলের তরফ থেকে একটা টিপস আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ স্বর্ণাভ। এতটা সময় গল্পের মতন, মানে একটা ছবির মতন কেটে গেল তোমার সঙ্গে, কারণ তোমার এই জার্নির কথা, তোমার কাজের কথা, তোমার প্রফেশন, তোমার প্যাশন সব মিলিয়ে তুমি অনেকটা পথ এগিয়ে যাও। আমরা সকলে তোমার সঙ্গে অনেক ধন্যবাদ, এবং আমারও আসতে পেরে খুব ভালো লাগলো। সেটাই আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে তুমি প্রথমবার আমাদের হেসেলে এলে, তুমি বলো তোমার কেমন লাগলো? হ্যাংলার সাথে অ্যাকচুয়ালি আমার সম্পর্কটা বহুদিনের। আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন প্রথম হ্যাংলার ম্যাগাজিন বেরোয়, ছোটবেলা থেকে বিভিন্ন পত্রিকা থেকে রান্নার রেসিপিগুলোকে কেটে কেটে কাঁচি দিয়ে স্টেপল করে রাখাটা আমার স্বভাব। সেখানে একটা আস্ত ম্যাগাজিন বেরোলো পুরোটাই রান্নার ওপর, কাটার দরকার পড়ছে না এবং ঝাঁ চকচকে। তখন থেকে আমি টাকা জমিয়ে হ্যাংলার প্রচুর পুরনো ম্যাগাজিনও আমার বাড়িতে খুঁজলে পাওয়া যাবে, পকেট মানি দিয়ে। আচ্ছা। এবং শুধু তাই নয়, আমি হ্যাংলার অনেক রেসিপি নিজে বাড়িতে বানিয়েছি, কোনোটা নিজে ইনোভেট করেছি, তার সাথে কোনোটা হুবহু বানিয়েছি, তাই বহুদিনের। আচ্ছা, তুমি ক্লাস এত ছোট বয়সের থেকে তুমি এগুলো জমিয়েছো, তখন তুমি জানতে যে রান্না করতে তুমি ভালোবাসো, রান্নার নিয়ে এত কিছু করবে, তখন বুঝতে পেরেছিলে? আমি মনে করি জীবনে যে কোনো কিছুতে না, এভরিথিং হ্যাপেন্স ফর আ কজ। সবকিছু হয়তো আগে থেকে আমরা যাকে বলি অন্তর্যামী তৈরি করে রাখেন। আমার মা চাকরি করতেন, তিনি খুব একটা রান্না করার সময় পেতেন না, তাই ওই রান্নাগুলো আদৌ কোনোদিন করা হবে কি খাওয়া হবে কোনোটাই আমার জানা ছিল না। কোন অদৃশ্য শক্তি দ্বারা চালিত হয়ে রান্নাগুলোকে কালেক্ট করতাম জানি না, কিন্তু ওগুলো আজকে এসে খুব কাজে লাগছে। এখনো সেগুলো রয়েছে, এবং এখন সেগুলো দেখে তুমি রান্না করো? এখনো আছে আমার বাড়িতে, আমার ঘরের দেয়াল আলমারিতে একটা গোটা বাঞ্চ আছে। পেজগুলো সেই পুরোনো দিনের খবরের কাগজের মতো লাল হয়ে গেছে, কিন্তু এখনো আছে, এবং এখনো সময় বিশেষে, বিশেষ অকেশনে আমি পাতা উল্টে সেই রান্নাগুলোকে ট্রাই করি। সুতরাং হ্যাংলা এমন একটা ম্যাগাজিন যেটার প্রত্যেকটা পাতা উল্টাতাম, এবং যখন রান্না অতটাও জানি না, সবে পা রেখেছি, তখন এরকম এটা এইভাবে হয়, আচ্ছা ওটা এরকম করলে এরকম হয়, বা দেখতাম। সেরকম জায়গা থেকে আজকে আমি নিজে সেই জায়গায় দাঁড়িয়ে রান্না করছি। অতএব আমার কাছে এটা ঈশ্বরের আশীর্বাদ মাত্র, এবং আমি অসম্ভব কৃতজ্ঞ সবার কাছে। আপনাকে এতদিন ধরে আমি প্রত্যেকটা রেসিপি, প্রত্যেকটা পর্বে দেখতে থেকেছি, দিন গুনেছি কবে আমি যাব, কবে আমি গল্প করতে আসব। তো আজকের এই সময়টা আমার কাছে চিরস্মরণীয়। জীবন তো প্রত্যেক দিন একটা করে অভিজ্ঞতা, আজকের পাতায় আমার এটা একটা ফ্রেম হয়ে রয়ে গেল। বাহ, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। এটা অফ ক্যামেরায় বলছিল, আগেও খুব ভয় পেত যে একসঙ্গে রান্নার কথা বলে দুটো কি করে করবে, কিন্তু আজকের এপিসোডটা যারা দেখছেন, দেখার পর তারা ফিল করতে পারবেন যে তুমি দুটো কাজই এত সুন্দর করে করো আর এত সুন্দর করে গুছিয়ে কথা বলো, যে এটা তোমার বোধহয় রান্নায় আরো খানিকটা ভালো কিছু যোগ করে দেয়। আসলে এখন নুন, চিনি, তেল, মশলার সাথে বন্ধুত্ব হয়ে গেছে, তাই আর ভয়টা করে না। এনিওয়ে, খুব ভালো থেকো। যেভাবে তুমি এগিয়ে চলেছো, স্বপ্ন হয়তো কিছুটা রয়েছে, কিন্তু পরিকল্পনা খুব একটা বেশি নেই। সব মিলিয়ে তুমি অনেকটা পথ এগিয়ে যাও। খুব ভালো ধন্যবাদ, খুব ভালো লাগলো, এবং আমি আবারও পরবর্তী পর্বগুলো দেখতে থাকবো। আমি চাই এই ধারা অব্যাহত থাকুক, এবং আমিও যেন বারবার এখানে ফিরে আসতে পারি। থ্যাংক ইউ। তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা গিফট। মোস্ট ওয়েলকাম। স্বর্ণাভর সঙ্গে তো আবার দেখা হবেই, কারণ স্বর্ণাভর কাছে বা স্বর্ণাভ রান্না করতে এত ভালোবাসে, এত ফিউশন রেসিপি নিয়েও রিসার্চ করে, সেগুলো নিয়ে নিশ্চয়ই আগামী দিনে দেখা হচ্ছে। তবে আপনাদের সঙ্গেও কিন্তু আমার প্রত্যেক দিন দেখা হচ্ছে অন্যান্য অনেক রেসিপি নিয়ে। তবে পায়েস, অর্থাৎ পাউরুটির পায়েসের আজকের এই রেসিপি যারা বাড়িতে বানাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে একবার জানাবেন কেমন লাগলো এই রেসিপি। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে যদি কোনো গল্প আপনাদের কাছে থাকে তাহলেও কিন্তু লিখে পাঠাতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।